উম, একটু ভেবে দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়। ধরুন অমুক নেত্রী গতকাল জনসভায় ঠিক কী রঙের শাড়ি পরেছিলেন, বা তমুক নেতার ছেলে বিদেশে বসে কোন মডেলে স্পোর্টস কার চালান, তা কিন্তু অনেকে একদম গড়গড় করে বলে দিতে পারেন। হ্যাঁ, মানে এটা তো মানুষের দৈনন্দিন আড্ডার বিষয়। ঠিক। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় নিজের এলাকার বর্তমান কাউন্সিলরের নাম কি, বা এই বছর ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য ঠিক কত টাকা বাজেট বরাদ্দ হয়েছে, ব্যাস চারদিকে একদম পিনপতন নীরবতা নেমে আসে। একদম তাই। কেউ উত্তর দিতে পারে না। কেন এই বৈপরীত্য? ওকে, লেটস আনপ্যাক দিস। আমরা কি সত্যি রাজনীতি বুঝি, নাকি রাজনীতি নামক এই পুরো সিস্টেমটি আমাদের প্রতিনিয়ত বোকা বানাচ্ছে? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আমাদের মূল সোর্সগুলো ঘেঁটে ঠিক এটাই খোঁজার চেষ্টা করব। রাইট। আমরা দেখব প্রকৃত রাজনৈতিক জ্ঞান এবং নিছক রাজনৈতিক গুজবের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। আসলে আমাদের সমাজে রাজনীতিকে বিশ্লেষণ করলে দেখা যায় মানুষ একে মূলত একটি ক্রিকেট ম্যাচ বা যেকোনো খেলার মতো করে দেখে। মানে ওই হার-জিতের খেলা। হ্যাঁ, ঠিক তাই। যেখানে কেবল দুটো দল থাকে, মাঠে যেমন এক দল জেতে আর আরেক দল হারে, রাজনীতিকেও মানুষ ঠিক সেই বাইনারি বা সাদা-কালো দৃষ্টিকোণ থেকে বিচার করে। আচ্ছা। মানুষ মনে করে রাজনীতি মানেই কেবল এই দুই পক্ষের মধ্যকার চিরন্তন মারামারি, কাদা ছোড়াছুড়ি আর ক্ষমতার লড়াই। কিন্তু আমাদের সোর্সগুলো খুব স্পষ্টভাবে রাজনীতির আসল সংজ্ঞাটি সামনে নিয়ে এসেছে। রাজনীতি কিন্তু কোনো ৯০ মিনিটের খেলা নয়। উম, তাহলে এটা আসলে কি? এটি এমন একটি জটিল সিস্টেম যা প্রতিটি মানুষের জীবনের প্রতিটি স্তরকে অদৃশ্য সুতোর মতো নিয়ন্ত্রণ করে। ধরুন আমরা যে রাস্তায় হাঁটছি সেই রাস্তাটি কতদিন টিকবে, স্কুলের সিলেবাসে আগামী প্রজন্মকে কি পড়ানো হবে, এগুলো সব রাজনীতির অংশ। হ্যাঁ, এমনকি সরকারি হাসপাতালে গেলে একজন ডাক্তার পাওয়া যাবে কি যাবে না সেটাও। একদম। দৈনন্দিন বাজারে চাল ডালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে কিনা, বা ধরুন বন্যার সময় ত্রাণের নৌকা ঠিকমতো পৌঁছাবে কিনা, এই প্রতিটি বিষয় পেছনের কলকাঠি কিন্তু নাড়ে রাজনীতি। কিন্তু সাধারণ মানুষের মানসিকতা তো পুরোপুরি ভিন্ন। একটা দল জিতলে মানুষ রাস্তায় নেমে উল্লাসে ফেটে পড়ে, মিষ্টি বেলায়। হ্যাঁ, আর হারলে কান্নাই ভেঙে পড়ে। ঠিক, যেন প্রিয় কোনো ফুটবল দল বিশ্বকাপ জিতেছে বা হেরেছে। তো আমার প্রশ্ন হলো, যদি রাজনীতি আমাদের জীবনের সব কিছুই নিয়ন্ত্রণ করে, তবে এটিকে কেবল গ্যালারি থেকে দর্শক হিসেবে দেখার এই প্রবণতা কেন? উম, এটা আসলে একটা ভালো প্রশ্ন। মানে পুরো সিস্টেম কিভাবে কাজ করছে সেটা বোঝার চেয়ে কেবল একটি দলের পক্ষ নিয়ে গলা ফাটানোই কি মানুষের জন্য সহজ নয়? এটি কি এক ধরনের মানসিক শর্টকাট? হ্যাঁ, মানুষের মস্তিষ্ক প্রকৃতিগতভাবেই সবসময় জটিল বিষয়গুলোকে এড়িয়ে সহজ সমাধান খুঁজতে চায়। রাজনীতির মতো একটি বিশাল কাঠামোগত সিস্টেম কিভাবে কাজ করে, অর্থনীতির সূচকগুলো কিভাবে ওঠানামা করে, বা সংসদে কিভাবে আইন পাশ হয়? হ্যাঁ, এগুলো বোঝা কিন্তু বেশ পরিশ্রমের কাজ। এর জন্য পড়াশোনা করতে হয়, ডেটা বিশ্লেষণ করতে হয়, চিন্তা করতে হয়। তার চেয়ে বরং আমি অমুক দলের অন্ধ সমর্থক বলে একটি নির্দিষ্ট পরিচিতি ধারণ করা অনেক বেশি সহজ। রাইট, এতে কোনো মানসিক পরিশ্রম নেই। একদম নেই। বরং একটি বিশাল সামষ্টিক পরিচয়ের অংশ হবার এক ধরনের আরাম আছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সেটা কি রকম? একটি ক্রিকেট ম্যাচে কোনো সমর্থিত দল হেরে গেলে ব্যক্তিগত জীবনে বা ক্যারিয়ারে তো কোনো বাস্তব প্রভাব পড়ে না, বড়জোর মনটা একটু খারাপ হয়। হ্যাঁ, দুদিন পর সবাই ভুলেও যায়। কিন্তু রাজনীতিতে ভুল মানুষকে নির্বাচন করা হলে বা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যেতে পারে। অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে। এই মানসিক শর্টকাট নেওয়া প্রবণতা থেকেই সম্ভবত তথ্যের উৎসগুলো আজকাল পুরোপুরি বদলে গেছে। আগে মানুষ বিস্তারিত কলাম পড়ত, বিভিন্ন মতাদর্শের বই পড়ত। হ্যাঁ, এখন তো সেসব প্রায় উঠেই গেছে। এখন রাজনৈতিক জ্ঞানের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ফেসবুক, টিকটক বা ইউটিউব শর্টস। ৩ মিনিটের একটি এডিটেড রিলস দেখেই অনেকে মনে করেন তারা বিশ্ব রাজনীতি এবং ভূ-রাজনীতির সব জটিল সমীকরণ বুঝে ফেলেছেন। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ, সাইকোলজির ভাষায় এই প্রবণতাকে বলা হয় ইলিউশন অফ নলেজ বা জ্ঞানের মায়া। জ্ঞানের মায়া, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? মানে মানুষ যখন ছোট ছোট তথ্যের খণ্ডিত অংশ পায়, তখন তার মস্তিষ্ক তাকে এই সিগন্যাল দেয় যে সে পুরো বিষয়টি জেনে ফেলেছে। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম ঠিক এই কাজটি নিখুঁতভাবে করে। ওহ, বুঝতে পেরেছি। একটু তলিয়ে দেখলে বোঝা যায়
ফেসবুকে বা টিকটকে যে উত্তেজক রাজনৈতিক পোস্ট বা ভিডিওগুলো ভাইরাল হয় সেগুলো আসলে কারা তৈরি করছে এর পেছনে হয়তো রয়েছে কোনো পেইড কন্টেন্ট ক্রিয়েটর। যাদের টাকা দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট ন্যারেটিভ মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য। ঠিক, কিংবা কোনো শক্তিশালী রাজনৈতিক আইটি সেল, অথবা এমন কোনো বট নেটওয়ার্ক যা স্বয়ংক্রিয়ভাবে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট থেকে একই তথ্য বারবার প্রচার করছে। যতক্ষণ না মানুষ সেটাকে সত্য বলে বিশ্বাস করে, তাই তো? একদম তাই। আমাদের সোর্সগুলোতে এই বিষয়ে একটি দারুণ পয়েন্ট উঠে এসেছে। ধরুন, সোশ্যাল মিডিয়ায় একটি আকর্ষণীয় গ্রাফিক্স সহ পোস্ট এলো যে অমুক দেশে শিক্ষার হার ৯৯%, কারণ তারা এই বিশেষ দলের পলিসি অনুসরণ করে। হ্যাঁ, এ ধরনের পোস্ট অহরহ দেখা যায়। আর মানুষ কোনো রকম যাচাই বাছাই ছাড়াই, কোনো অফিসিয়াল ডেটা চেক না করেই সেটি শেয়ার করতে শুরু করে। এটি অনেকটা ফাস্ট ফুড খাওয়ার মতো। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন, ফাস্ট ফুড। আমরা যখন খুব বেশি জাঙ্ক ফুড খাই তখন আমাদের মনে হয় পেট ভরে গেছে, আমরা শক্তি পাচ্ছি, কিন্তু আসলে আমরা আমাদের শরীরকে কোনো পুষ্টি দিচ্ছি না। ঠিক একইভাবে এই ধরনের শর্ট কন্টেন্ট দিয়ে আমরা আমাদের মস্তিষ্ককে ফাঁপা, ভিত্তিহীন এবং চরম ক্ষতিকর তথ্যে ভরিয়ে তুলছি। আর এই ফাঁপা তথ্যের ডায়েট মানুষের কনফার্মেশন বায়াস বা নিজের বিশ্বাসকে যাচাই করার প্রবণতাকে আরও শক্তিশালী করে তোলে। কনফার্মেশন বায়াস। হ্যাঁ, মানুষ স্বভাবতই কেবল সেই তথ্যগুলোই গ্রহণ করতে ভালোবাসে যা তার আগে থেকে লালন করা বিশ্বাসকে সমর্থন করে। সোশ্যাল মিডিয়ায় যদি কোনো নির্দিষ্ট বলয়ের পেজ থেকে কোনো অবাস্তব দাবিও করা হয়, সেই বলয়ের মানুষ সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। আর বিরোধী পক্ষের পেজ থেকে কোনো অকাট্য সত্য তথ্য এলেও, হ্যাঁ, এমনকি ডেটা নির্ভর প্রমাণ এলেও সেটাকে সরাসরি ষড়যন্ত্র বা মিথ্যা বলে উড়িয়ে দেয়। হিয়ার্স ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। সোশ্যাল মিডিয়ার এই কনফার্মেশন বায়াস রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর রোগটির দিকে সমাজকে ঠেলে দেয়। আর তা হল অন্ধ দলীয় ভক্তি, বা যাকে বলা যায় দলকানা হওয়া। রাইট, মানুষ রাজনৈতিক দলকে এমনভাবে গ্রহণ করে যেন সেটি কোনো ধর্ম। একটা দারুণ উপমা ছিল সোর্সে। ধরুন, বাজার থেকে মাছ কিনতে গিয়ে যদি দেখা যায় মাছটি পচা, পরের দিন কি কেউ আবার সেই একই দোকানে মাছ কিনতে যাবে? কখনোই না। সাধারণ লজিক বলে ওই দোকানদার ঠকবাজ, তাই দোকান বদলাতে হবে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে দেখা যায় একই দলের কাছে বা একই নেতাদের কাছে বারবার প্রতারিত হওয়ার পরও, 10 বার ঠকে যাওয়ার পরও মানুষ বলছে এবার ঠিক হবে। হ্যাঁ, ঠিক এই কথাটা বলে সবাই। মাছ বিক্রেতার কাছে যে সাধারণ লজিকটা খাটে, দেশের ভবিষ্যৎ নির্ধারণের বেলায় সে লজিকটা কোথায় যেন একদম গায়েব হয়ে যায়। এর কারণ হল রাজনৈতিক আনুগত্য লজিক বা যুক্তি দিয়ে চলে না, এটি চলে পুরোপুরি আবেগ দিয়ে। আবেগের জায়গাটা একটু ব্যাখ্যা করবেন। এই আনুগত্যগুলো তৈরি হয় পারিবারিক ঐতিহ্য থেকে। পূর্বপুরুষরা যে দল করতেন, পরের প্রজন্ম কোনো প্রশ্ন না করেই সেই দল করছে। অথবা বন্ধুদের প্রভাব, কিংবা এলাকায় যে দলের আধিপত্য বেশি সেই ক্ষমতার কাছাকাছি থাকার বাসনা থেকে। মানে অনেকটা গা ভাসিয়ে দেওয়া। হ্যাঁ, আর রাজনীতিবিদরা এই সাইকোলজি খুব ভালো করেই বোঝেন। তারা জানেন যে লজিক দিয়ে মানুষের কাছে ভোট চাইতে গেলে কাজের হিসাব দিতে হবে, পলিসির জবাবদিহি করতে হবে, যা তারা মোটেও চায় না। ঠিক তার চেয়ে বরং ইমোশন বা আবেগ দিয়ে মানুষকে ম্যানিপুলেট করা অনেক সহজ। নির্বাচনের আগে তারা এমন সব ইস্যু সামনে নিয়ে আসে যা মানুষের গভীর আবেগকে নাড়া দেয়। তারা ধর্ম নিয়ে কথা বলে, উগ্র জাতীয়তাবাদ নিয়ে কথা বলে, কিংবা সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ভয় দেখিয়ে রাজনীতি করে, তাই না? একদম। তারা এমন একটা আবহ তৈরি করে যেন বিরোধীরা ক্ষমতায় এলে দেশের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। আর যখন চিন্তার জায়গায় কেবল আবেগ রাজত্ব করে, তখন জবাবদিহিতা পুরোপুরি হারিয়ে যায়। দলের কোনো নেতা যদি বড় ধরনের দুর্নীতিও করে, তখন অন্ধ অনুসারীরা সেটাকে জাস্টিফাই করতে শুরু করে। হ্যাঁ, তারা বলে অন্যেরা তো এর চেয়েও বেশি চুরি করেছে, বা নিশ্চয় এর পেছনে কোনো বিদেশি ষড়যন্ত্র আছে। ঠিক তাই। আবেগের বশবর্তী হয়ে মানুষ আসল ফ্যাক্টগুলো এড়িয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই সোর্সেসের একটি বড় অংশ ফোকাস করেছে। এই আবেগপ্রবণ অন্ধত্বের কারণে আমরা ঠিক কোন কোন বিষয়ে নিজেদের অজ্ঞতার অন্ধকারে ডুবিয়ে রাখি, তার 5টি সুনির্দিষ্ট স্তম্ভ এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আমি যদি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি, সারাদিন হাড়ভাঙা খাটুনির পর কেউ কেন ঘরে ফিরে ন্যাশনাল বাজেট বা জিডিপি নিয়ে মাথা ঘামাবে? এই আবেগের অন্ধত্ব থেকে বেরিয়ে এসে ফ্যাক্টগুলোতে ফোকাস করা কি এতই সহজ? চলুন এই 5টি স্তম্ভ একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক।
প্রথমটা কি? প্রথম স্তম্ভটি হল বাজেট। প্রতি বছর অত্যন্ত ঘটা করে জাতীয় বাজেট ঘোষণা করা হয়। কিন্তু দেশের কতজন মানুষ জানেন যে এই বাজেটে শিক্ষা খাতে বা স্বাস্থ্য খাতে ঠিক কত শতাংশ বরাদ্দ দেওয়া হলো? খুব কম মানুষই জানে। সোর্সগুলো মনে করিয়ে দিচ্ছে আমাদের দেশের শিক্ষায় জিডিপির মাত্র 2% কাছাকাছি ব্যয় হয়। মাত্র 2%? হ্যাঁ, অথচ ইউনেস্কোর সুস্পষ্ট সুপারিশ হল একটি দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষায় অন্তত জিডিপি 6% বরাদ্দ হওয়া উচিত। এই যে বিশাল বৈষম্য, এর মানে হল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত সুবিধা নেই, গবেষণায় বরাদ্দ নেই, অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো আলোচনাই নেই। এরপর দ্বিতীয় স্তম্ভটি হল আইন ও অধিকার সম্পর্কে অজ্ঞতা। সংবিধানে নাগরিকদের কি কি অধিকার দেওয়া হয়েছে, যেমন বাকস্বাধীনতা বা তথ্য অধিকার, আইন সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো ধারণাই নেই। একদম না। অথচ এই তথ্য অধিকার আইনটি কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি টুল। মানুষ জানেই না যে তাদের এলাকার রাস্তা নির্মাণের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, কি কি উপকরণ ব্যবহার করার কথা ছিল, আর বাস্তবে কি ব্যবহার করা হয়েছে তা সরকারের কাছে আইনগতভাবে প্রশ্ন করে জানার অধিকার তাদের রয়েছে। রাইট। এই আইনটি জানা থাকলে প্রতিটি দুর্নীতিগ্রস্ত ঠিকাদারকে জবাবদিহির আওতায় আনা সম্ভব। আচ্ছা, তৃতীয় স্তম্ভটি কি? তৃতীয় স্তম্ভটি দৈনন্দিন জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত, আর তা হল স্থানীয় সরকার। টেলিভিশন খুললেই দেখা যায় সবাই জাতীয় রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ত। হ্যাঁ, কে প্রধানমন্ত্রী হলেন, কোন দল সরকার গঠন করল, তা নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে। কিন্তু দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি সরাসরি প্রভাব ফেলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মতো স্থানীয় সরকার। বাসার সামনে ভাঙা রাস্তাটি কবে ঠিক হবে, কলের পানি পরিষ্কার আসবে কিনা, বা এলাকার ড্রেনেজ সিস্টেম বর্ষায় উপচে পড়বে কিনা, ঠিক, বা প্রতিদিনের আবর্জনা ঠিকমতো পরিষ্কার হবে কিনা, এগুলো তো স্থানীয় সরকারের কাজ। কিন্তু স্থানীয় প্রতিনিধিকে কজন চেনেন? তাকে কাজের জন্য জবাবদিহির আওতায় আনার প্রবণতা সমাজে একেবারেই অনুপস্থিত। দারুণ পয়েন্ট। আর চতুর্থ স্তম্ভটি হল অর্থনীতি। কথায় কথায় বলা হয় দেশের অবস্থা খারাপ, কিন্তু জিডিপি কি জিনিস, মুদ্রাস্ফীতি কিভাবে কাজ করে, বৈদেশিক ঋণের চাপ কতটা, বা রিজার্ভ তলানিতে গেলে কি হয়, এগুলো নিয়ে বেসিক ধারণার চরম অভাব রয়েছে। হ্যাঁ, মানুষ এগুলো নিয়ে ভাবতেই চায় না। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তো শুধু খবরের কাগজের একটি শব্দ নয়, এটি হলো এক ধরনের অদৃশ্য ট্যাক্স। যখন ইনফ্লেশন বাড়ে তখন পকেটে থাকা 100 টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। মানুষ মনে করে শুধু বাজারে জিনিসের দাম বাড়ছে, কিন্তু আসলে টাকার মান কমে যাচ্ছে। আর বৈদেশিক ঋণের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাইট। সরকার যখন প্রচুর ঋণ নেয় তখন সেই ঋণের বোঝা সরাসরি গিয়ে পড়ে সাধারণ জনগণের ঘাড়ে, পরোক্ষ কর হিসেবে। If we connect this to the bigger picture, তাহলে বোঝা যায় যে এই বিষয়গুলোর অজ্ঞতা সাধারণ নাগরিকদের কতটা ক্ষমতাহীন করে রাখে। অর্থনীতি না বুঝলে সরকারের ভালো বা খারাপ পলিসির পেছনের উদ্দেশ্য কখনোই ধরা যায় না। আর পঞ্চম স্তম্ভটি কি? পঞ্চম এবং শেষ স্তম্ভটি হল নির্বাচনী ইশতেহার। সোর্সগুলোর দাবি অনুযায়ী 95% ভোটার জীবনে কোনো দিন কোনো দলের নির্বাচনী ইশতেহার পড়ে দেখেননি। 95%? মাই গড! হ্যাঁ, ইশতেহার হলো একটি রাজনৈতিক দলের সাথে নাগরিকদের একটি লিখিত চুক্তি। তারা ক্ষমতায় গেলে ঠিক কি কি করবে তার প্রতিশ্রুতি। এই চুক্তিপত্রটি না পড়েই যদি কেউ ভোট দেয় তবে সে আসলে কিসের ভিত্তিতে ভোট দিচ্ছে? সির্ফ প্রার্থীর মুখ দেখে বা আবেগের বশে? ঠিক, আর আবেগের বশে ভোট দেওয়া মানে হল নিজের ক্ষমতার স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেওয়া। এখানে একটি বড় প্রশ্ন জাগে। এই যে বাজেট, জিডিপি, তথ্য অধিকার আইন বা ইশতেহার, এই বিষয়গুলো কি আসলেই খুব জটিল, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এগুলোকে নিরস বা বোরিং করে রাখা হয়েছে? এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। মানে এমন একটা কঠিন শব্দের আবরণ তৈরি করে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ ভয় পেয়ে এগুলোতে নাক না গলায় আর রাজনীতিকরা নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যেতে পারে। এটি একটি অত্যন্ত গভীর বিশ্লেষণ। আসলে এই অজ্ঞতা কেবল মানুষের অলসতার কারণে নয়, বরং পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাধারণ মানুষ অজ্ঞ থাকে। একটু খেয়াল করলেই দেখা যায় স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় কোথাও বাস্তবসম্মত রাজনৈতিক শিক্ষা বা ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানো হয় না। একদমই না, শুধু মুখস্থবিদ্যা।
নাগরিক হিসেবে কি কি অধিকার আছে, কিভাবে প্রশাসনের কাছে জবাবদিহি চাইতে হয়, তা পাঠ্য বইয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যা কেবল মুখস্থ করে পরীক্ষায় পাশ করার জন্য। বাস্তব জীবনে প্রয়োগ করার মতো কোনো ব্যবহারিক শিক্ষা সেখানে থাকে না। এর কারণটা কি বলে মনে হয়? কারণটা খুব সহজ। একটি শিক্ষিত, সচেতন এবং প্রশ্ন করতে জানা জনগোষ্ঠীকে শাসন করা বা বোকা বানানো অত্যন্ত কঠিন। এর বিপরীতে একটি অশিক্ষিত এবং আবেগী জনগোষ্ঠীকে খুব সহজেই সস্তা স্লোগান আর ভয় দেখিয়ে যুগ যুগ ধরে শাসন করা যায়। সো হোয়াট ডাজ দিস অল মিন? সমাজে সবসময় একটি কথা খুব গর্ব করে শেখানো হয়, রাজনীতি খুব খারাপ জিনিস, ভদ্রলোকেদের এসব থেকে দূরে থাকতে হয়। এটি আসলে সমাজকে বোকা বানানোর একটি বিশাল ফাঁদ। একদম তাই। কেউ যদি বলে আমি রাজনীতি করি না বা বুঝি না, তার মানে এই নয় যে সে খুব ভালো মানুষ। সোর্সগুলো স্পষ্টভাবে বলছে, রাজনীতি থেকে দূরে থাকতে চাইলেও রাজনীতি কারো জীবন থেকে দূরে থাকবে না। ভোট না দিলেও বা রাজনীতি নিয়ে চিন্তা না করলেও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, আইনকানুন, জিনিসপত্রের দাম সবই নির্ধারিত হবে রাজনীতির মাধ্যমেই। শুধু পার্থক্য হল সেখানে ওই ব্যক্তির কোনো মতামত বা নিয়ন্ত্রণ থাকবে না। বিষয়টা অনেকটা এমন যে একটি বাসে বসে কেউ যদি গর্ব করে বলে আমি বাস চালাতে পারি না, আমি স্টিয়ারিং হুইল ধরি না, অথচ ড্রাইভার যদি ভুল পথে গিয়ে বাসটাকে খাদের দিকে নিয়ে যায়, তখন এই বাসের যাত্রী হিসাবে তাকেও তো খাদে পড়ে মরতে হবে। দারুণ উপমা। আমি রাজনীতি করি না বলাটা কোনো গর্বের বিষয় নয়। এটি মূলত নিজের জীবনের স্টিয়ারিং হুইল অন্ধভাবে অন্য কারো হাতে তুলে দেওয়ার নামান্তর। দিস রেজেস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তাহলে আসল রাজনৈতিক সচেতনতা বলতে কি বোঝায়? কেবল ভোটের দিন লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আসায় কি যথেষ্ট? একেবারেই না। প্রকৃত সচেতনতা হল ক্রমাগত প্রশ্ন করতে শেখা। নিজের সমর্থিত দল হোক বা বিরোধী দল, যে কোনো দাবির বিপরীতে প্রমাণ চাওয়া, অন্ধভাবে কাউকে বিশ্বাস না করা। সোশ্যাল মিডিয়ার ৩ মিনিটের ভিডিও দেখে পণ্ডিত না হয়ে একাধিক বিশ্বস্ত সোর্স থেকে তথ্য যাচাই করা। আর স্থানীয় রাজনীতির ব্যাপারটা? পর শুধু নির্বাচনের সময় নয়, বরং মাঝখানের সময়গুলোতেও তাদের কাছে প্রতিশ্রুতির হিসাব চাওয়া। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্যের মতকে সম্মান করতে শেখা। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, কিন্তু তার মানে এই নয় যে ভিন্ন মতের মানুষটি দেশের শত্রু। একদম ঠিক। রাজনীতিবিদরা ইচ্ছাকৃতভাবে জনগণের মধ্যে বিভেদ তৈরি করে, কারণ জনগণ নিজেদের মধ্যে মারামারি নিয়ে ব্যস্ত থাকলে তাদের শাসনকাজ চালানোর সহজ হয়। ভিন্ন মতের প্রতি সম্মান এবং গঠনমূলক আলোচনা এই পুরো গেমটিকে উল্টে দিতে পারে। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের সোর্সগুলোতে কিছু খুব সহজ এবং অ্যাকশনেবল টেকঅ্যাওয়ে দেওয়া হয়েছে, যা যে কেউ আজ থেকেই শুরু করতে পারে। হ্যাঁ, সেগুলো একটু রিক্যাপ করা যাক। প্রথমত, আজকেই নিজের এলাকার কাউন্সিলর বা মেম্বারের নাম এবং যোগাযোগের উপায় জেনে নেওয়া। দ্বিতীয়ত, জাতীয় বাজেটের 1000 পৃষ্ঠার দলিল না হোক, অন্তত পত্রপত্রিকায় প্রকাশিত সারসংক্ষেপটা পড়ে দেখা যে শিক্ষায় বা স্বাস্থ্যে কত বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয়ত, পছন্দের দলের ইশতেহার ঘেঁটে দেখা যে তারা কি কথা দিয়েছিল আর তার কতটা বাস্তবে রূপ নিয়েছে। চতুর্থ পয়েন্টটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো চমকপ্রদ রাজনৈতিক খবর বা পোস্ট দেখলে সেটা সাথে সাথে শেয়ার বা কমেন্ট করার আগে অন্তত 30 সেকেন্ড থামা। নিজেকে প্রশ্ন করা, এর সোর্স কি? এটা কি কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম থেকে এসছে, নাকি এটি কেবলই আবেগের ফাঁদে ফেলার একটি কৌশল? রাইট, এটা খুব দরকার। এবং সবশেষে নিজের বিরোধী মতাদর্শের কারো সাথে কোনো রকম তর্ক বা ব্যক্তিগত আক্রমণ না করে অত্যন্ত শান্তভাবে একটি যুক্তিনির্ভর আলোচনা করার চেষ্টা করা। মনে রাখতে হবে, দিন শেষে রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের হাতেই থাকে। সমস্যা হল জনগণ তাদের এই ক্ষমতার কথা জানে না, বা জানলেও কিভাবে তা প্রয়োগ করতে হয় তা বোঝে না। এই যে ছোট ছোট পদক্ষেপগুলো, প্রশ্ন করতে শেখা এবং তথ্য যাচাই করা, এই জ্ঞানই হল সেই হারানো ক্ষমতা ফিরে পাওয়ার মূল চাবিকাঠি। অসাধারণ একটি বিশ্লেষণ হলো আজ। আমাদের চারপাশের প্রচলিত অনেক ধারণাকে আজ নতুন করে ব্যবচ্ছেদ করা হলো। কিন্তু বিদায় নেওয়ার আগে সোর্সগুলোর বাইরে গিয়ে একটি সম্পূর্ণ নতুন এবং উস্কানিমূলক প্রশ্ন ছড়ে দিতে চাই সবার ভাবনার জন্য। আচ্ছা, সেটা কি?
এতক্ষণ তো আমরা রাজনৈতিক সচেতনতার অভাব এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বললাম, কিন্তু একটু কল্পনা করুন তো, যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে দেশের প্রতিটি নাগরিক হঠাৎ করে শতভাগ নিখুঁত রাজনৈতিক সচেতন হয়ে গেছে। ওয়াও, সেটা তো একটা বিশাল ব্যাপার হবে। প্রতিটি মানুষ যদি তাদের ট্যাক্সের টাকার প্রতিটি কাজের প্রমাণ, বাজেটের পাই টু পাই হিসাব এবং চরম জবাবদিহিতা চাইতে শুরু করে, তাহলে আমাদের বর্তমান রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি এই অকল্পনীয় স্বচ্ছতার ধাক্কা সামলাতে পারবে? এটা আসলেই ভাবার মতো বিষয়। নাকি যুগ যুগ ধরে তৈরি হওয়া এই অস্বচ্ছতা, দুর্নীতি আর ধামাচাপা দেওয়ার পুরো কাঠামোটি এই প্রচণ্ড জবাবদিহিতার ভারে হুড়মুড় করে ভেঙে পড়বে? এই প্রশ্নটি কেবল ভাবনার জন্যই রেখে যাওয়া হলো। রাজনীতি, সমাজ এবং আমাদের চারপাশের এই অদৃশ্য সিস্টেমগুলো নিয়ে এমন আরও অনেক গভীর বিশ্লেষণ চলবে। ততদিন পর্যন্ত বেশি করে প্রশ্ন করতে হবে, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এবং চারপাশের তথ্যগুলোকে একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করতে শিখতে হবে।